এই শীতের মধ্যে ছেলে মেয়েদের নিয়ে অনেক কষ্টে দিন যাচ্ছে। সকাল থেকে শুধু আগুন জ্বালিয়ে বসে আছি। রান্না করার মতো ঘরে কিচ্ছুটি নেই। ছেলে মেয়েগুলো আশা নিয়ে বসে আছে, কখন তাদের খেতে দেব। যাই, গিয়ে ওদের বাবাকে ডেকে তুলি। এত বেলা হয়ে গেল, এখনো ঘুম থেকে উঠছে না। রূপা ঘরের ভেতর গেল, গিয়ে দেখল এখনো রহিম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে আর থরথর করে কাঁপছে। সে কি, তুমি এখনো শুয়ে আছো? তোমার কি শরীর খারাপ করেছে? হ্যাঁ গো, শরীরটা বড্ড খারাপ লাগছে। আজ মনে হয় খুব জ্বর আসবে। আজ আর কাজে যাওয়ার শক্তি নেই। রূপা রহিমের কপালে হাত দিয়ে দেখল রহিমের অনেক জ্বর। সে বলল, হ্যাঁ গো, তোমার তো অনেক জ্বর এসেছে। তুমি আজ কেমন করে কাজে যাবে বলো তো? আজ আর তোমাকে কাজে যেতে হবে না, তুমি বরং শুয়ে বিশ্রাম নাও। আমি দেখি খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তুমি কোত্থেকে খাবারের ব্যবস্থা করবে এই শীতের মধ্যে? আমি বরং যাই, তুমি বাড়িতে বাচ্চাদের দেখে রাখো। ওরা খাবারের জন্য অপেক্ষা করছে, কিন্তু ওদের খাবার দিতে পারছি না। এই কথা বলে রহিম বিছানা ছেড়ে উঠে পড়ল আর কাজ করার জন্য বাজারের দিকে চলে গেল। যাই, গিয়ে কিছু কাজের ব্যবস্থা করি। কাজ না করলে ছেলে মেয়েগুলোকে কিভাবে খাবার দেব? গরিব মানুষ, এই শীতের মধ্যে কাজেরও বড্ড অভাব। যাই, তাড়াতাড়ি হেঁটে যাই। এই শরীর নিয়ে পাও চলছে না ঠিক মতো। জানি না আজ কেমন করে কাজ করব। আর কোনো কাজ পাবো কি না তাও জানি না। তবুও গিয়ে দেখি, চেষ্টা করি। কাজ না করলে তো আর ছেলে মেয়েদের খাবার দিতে পারবো না। হাঁটতে হাঁটতে রহিম বাজারের দিকে চলে গেল। বাজারে পৌঁছে কাজ করার জন্য এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো দিকে কাজের কোনো সন্ধান মিলছে না। হঠাৎ দূর থেকে মোড়লের ডাক শুনতে পেল সে। এই রহিম, রহিম এদিকে আয়। জি মোড়ল মশাই। কিরে, তোর তো দেখি কোনো খোঁজ খবর নেই। সেই কবে টাকা ধার নিয়ে গেলি, সেগুলো আর ফেরত দেওয়ার কোনো নামই নেই। কি চাইছিস কি তুই বল দেখি? তুই কি চাস আমি তোর বাড়ি ঘর সব কিছু ভেঙে নিয়ে চলে আসি? না মোড়ল মশাই, না। আমাকে আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আপনি তো জানেন এই শীতে আমি কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছি। ঠিকমতো কাজ করতে পারছি না, ছেলে মেয়েদের ঠিকমতো খাবারও দিতে পারছি না। দয়া করে দয়া করে আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আমি ঠিক আপনার সব টাকা সময় মতো সুদে আসলে ফেরত দিয়ে দেব। তোকে আর বেশি দিন সময় দিতে পারবো না। আর 1 সপ্তাহ সময় দিলাম তোকে। এর মধ্যে যদি তুই টাকা দিতে না পারিস, তাহলে আমি তোর বাড়ি ঘর ভেঙে যা আছে সব নিয়ে চলে আসব। তারপর তুই আর আমাকে কিছু বলতে পারবি না, এই বলে রাখলাম। ঠিক আছে মোড়ল মশাই, আমি এই 1 সপ্তাহের মধ্যেই আপনার সব টাকা ফেরত দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। সেদিন সারাদিন ঘুরেও রহিম তেমন কোনো কাজের ব্যবস্থা করতে পারল না। শেষমেশ কোনো উপায় না পেয়ে শেষে অসুস্থ শরীর নিয়েই মাটি কাটার কাজ করল। আর যা টাকা পেল তা দিয়ে ঘরে একটু খাবার কিনে নিয়ে গেল। বউ, ও বউ, তাড়াতাড়ি বাইরে এসো। এই নাও, ছেলে মেয়েদের জন্য খাবার নিয়ে এসেছি, ওদের তাড়াতাড়ি রান্না করে দাও। আমার শরীর আর চলছে না, তাড়াতাড়ি এসো। এতক্ষণে তুমি এলে? ছেলে মেয়েগুলো সারাটা দিন খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে শেষমেশ ঘুমিয়ে পড়লো। কি এনেছো খাবার দেখি?
এ কি, শুধু চাল আর ডাল আনলে, আর কিছুই পারলে না আনতে? কি করব, সারাদিন অনেক কাজ খোঁজার চেষ্টা করেছি, কিন্তু শরীর খারাপ দেখে কেউ কাজে নিতে চাইছিল না। শেষমেশ মাটি কাটার কাজ করে অনেক কষ্টে কিছু টাকা রোজগার করে এই চাল ডালগুলো এনেছি। আজকে আজকে এইগুলো দিয়েই রান্না করে নাও। কাল আবার আমি গিয়ে আরও বেশি কাজ করার চেষ্টা করব গো। আমি তো তোমাকে বলেইছিলাম এই অসুস্থ শরীর নিয়ে তোমাকে কাজে যেতে হবে না, আমি যাচ্ছি। তুমি তো আমার কথা শুনবে না। কাল আর তোমাকে কাজে যেতে হবে না, আমি যাব। তুমি বাড়িতে শুয়ে থেকো, আর পারলে বাচ্চাদের একটু দেখে রেখো। যাই, আমি এখন গিয়ে এগুলো তাড়াতাড়ি রান্না করি। রূপা আর রহিম তার বাচ্চাদের নিয়ে খাবার খেয়ে সেই রাতে ঘুমিয়ে পড়ল। সেই রাতে রহিমের আবার খুব শরীর খারাপ করলো। তোমার শরীরটা হঠাৎ এত খারাপ হয়ে গেল, আমি আর বসে থাকতে পারছি না। আমি এখনই কবিরাজের কাছে যাচ্ছি, কবিরাজকে ডেকে বাড়ি নিয়ে আসছি। তোমাকে দেখে এখনই ওষুধ দেবে, তুমি একটু অপেক্ষা করো। এত রাতে কবিরাজ কোত্থেকে আসবে? কবিরাজ আসবে না, শুধু শুধু তুমি যেও না, যেও না। না না, কবিরাজ নিশ্চয়ই আসবে, তুমি একটু অপেক্ষা করো। আমি এক্ষুনি যাব আর আসব, তুমি শুধু একটু অপেক্ষা করো। রূপা তাড়াতাড়ি কবিরাজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কবিরাজের বাড়ি গিয়ে দরজায় কড়া নাড়ে রূপা। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, তাড়াতাড়ি দরজাটা খুলুন। কবিরাজ মশাই, আমি বড্ড বিপদে পড়ে এত রাতে আপনার কাছে এসেছি, একটিবার দয়া করে দরজাটা খুলুন। ও কবিরাজ মশাই। আরে, এত রাতে কে ডাকাডাকি করছে? দাঁড়াও দাঁড়াও, দরজা খুলছি, একটু অপেক্ষা করো। বাবা, দরজা কি ভেঙে ফেলবে নাকি? দরজা খুলে রহিমের বউকে দেখে খুব বিরক্তি নিয়ে কবিরাজ বলল, কি হলো বাপু, এত রাতে এসে এভাবে কেন ডাকাডাকি করছো? রাতে কি একটু শান্তিতে ঘুমোতেও দেবে না নাকি? কবিরাজ মশাই, আমার স্বামী খুব অসুস্থ, দয়া করে আমার সাথে আপনি চলুন না আমাদের বাড়ি। ওকে দেখে এক্ষুনি আপনি ওকে একটু ওষুধ দেবেন। দয়া করে আপনি চলুন কবিরাজ মশাই, দয়া করুন। আরে কি বলছো? এত রাতে কি করে যাব? যতই শরীর খারাপ হোক, এত রাতে যেতে পারবো না বাপু। যেতে হলে কাল সকালে যাবো খন। না কবিরাজ মশাই, আপনাকে এখনই যেতে হবে। দয়া করে চলুন না কবিরাজ মশাই, আপনার দুটো পায়ে পড়ি, দয়া করে চলুন। আপনি এখন না গেলে আমার স্বামী হয়তো আর বাঁচবে না। আপনি চলুন, ওর খুব শরীর খারাপ করেছে, দয়া করে চলুন কবিরাজ মশাই। রূপা কবিরাজকে অনেক অনুরোধ করার পরও কবিরাজ তার সাথে গেল না। রূপা সারাটা রাস্তা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যাচ্ছিল। হঠাৎ একটা ছায়ার মতো কি যেন একটা তার সামনে এসে দাঁড়ালো। ছায়াটা আরও কাছে আসতেই স্পষ্ট হয়ে উঠল ব্যাপারটা। রূপা দেখতে পেল ছায়াটা একটা পেতনি। কি রে, তুই এত রাতে কাঁদতে কাঁদতে কোত্থেকে আসছিস রে? তোর মধ্যে কি কোনো ভূত পেতনির ভয় নেই নাকি রে? যার জীবন নিয়ে কোনো ভয় নেই, তার আবার ভূত পেতনি নিয়ে কি ভয় থাকবে গো? তা তুমি এত রাতে হঠাৎ করে আমার সামনে এলে কেন? আমি অনেক দুঃখে আছি, আমার স্বামী খুব অসুস্থ। কবিরাজের কাছে গিয়েছিলাম তাকে নিয়ে বাড়ি গিয়ে স্বামীকে দেখাবো বলে, কিন্তু শয়তান কবিরাজ কোনোভাবেই রাজি হলো না। এত রাতে এই শীতের মধ্যে এসে আমার স্বামীকে চিকিৎসা দেওয়ার জন্য। কবিরাজ যদি আজ না আসে, তাহলে হয়তো আমার স্বামীকে আর কোনো দিন আমি বাঁচাতে পারবো না।
এই কবিরাজের জন্য আজ আমিও মরে পেতনি হয়েছি। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর সাহায্য করব তোকে। আমি চাই না আমার মতো আর কেউ কবিরাজের জন্য চিকিৎসার অভাবে মরে যায়। চল আমার সাথে, এক্ষুনি গিয়ে কবিরাজকে ঘাড় ধরে তোর বাড়ি নিয়ে যাব। তোর স্বামীকেও চিকিৎসা করবে না ওর ঘাড় করবে। চল তুই আমার সাথে। কবিরাজের বাড়ির সামনে গিয়ে এবার পেতনি দরজায় কড়া নাড়ল প্রচণ্ড জোরে। বলছি তো এত রাতে যেতে পারবো না। কেন কেন যেতে পারবি না রে তুই? কবিরাজ হয়েছিস কেন তাহলে? মানুষের সেবা করার জন্য তো। অথচ দেখ, তুই মানুষের সেবা না করে লোভে মানুষকে মেরে ফেলিস। কিন্তু আজ আর সেটা হতে দেব না। আমি তোর জন্য চিকিৎসার অভাবে আমিও মরে গিয়েছি আর পেতনি হয়ে ঘুরছি। সুযোগ খুঁজছি কবে তোকে শিক্ষা দেব। আজ সেই সুযোগ পেয়েছি। এক্ষুনি তোকে আমার সাথে যেতে হবে। যদি না যাস, তোর গলা চেপে আমি তোকে এখানেই মেরে ফেলবো। না, না, আমি যাব, আমি যাব, অবশ্যই যাব, এক্ষুনি যাব। চলো চলো, কোথায় যেতে হবে আমাকে, চলো তাড়াতাড়ি চলো। পেতনি, রূপা ও কবিরাজ একসাথে রূপার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে রহিমকে কবিরাজ খুব ভালোভাবে চিকিৎসা করলো। তারপর কবিরাজ সেখান থেকে চলে গেল। পেতনিও তার নিজের জায়গায় ফিরে গেল। পরদিন সকালে রহিম একদম সুস্থ হয়ে গেল। সে আবার আগের মতো কাজ করতে পারছে। এখন আর তাদের কোনো দুঃখ নেই।